ওকে। কী অবস্থা ডিয়ার এইমাস 27? তো আমরা একটু 1 মিনিট আগেই শুরু করলাম, তোমরা একটু জয়েন করো। এবং কারণ একটু আগে শুরু করলে কী হচ্ছে, ওই শুরুর দিকে যে স্টার্টিংয়ের যে কথাবার্তাগুলো ওইগুলাতে যাতে সময় কিছুটা সেভ হয়, আর তুমি ওই ক্লাসটা যাতে ইফেক্টিভলি অতটুকু সময়ের মধ্যেই করতে পারো, অর্থাৎ যাতে করে কথায় আমার খুব একটা বেশি সময় নষ্ট না হয়। কারণ নর্মালি আমরা হচ্ছে একাডেমিক লাইফে স্টুডেন্টের সবচেয়ে বড় ভুল হচ্ছে তারা সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করে না। এবং এই প্রপারলি ইউটিলাইজ না করার কারণে তোমার একাডেমিক লাইফ যত আগাবে সময় তত কমতে থাকবে, তোমার এক্সপেকটেশনের পারদ অনেক উপরে কিন্তু তোমার প্রস্তুতির পারদ অনেক নিচে। এই যে একটা পার্থক্য, এই পার্থক্যকে পরবর্তীতে ম্যানেজ করার জন্য পোলাপেন অনেক হতাশায় ভুগে এবং একটা সময় সে ধরেই নেয় যে ভাই আমাকে দিয়ে হবে। বাট তুমি যদি এতটুকু বিশ্বাস রাখো যে প্রত্যাশার যে পারদটা আছে এটা অবশ্যই থাকবেই, কারণ তুমি হয়তো একাডেমিক্যালি 9-10-এ ভালো স্টুডেন্ট ছিলা, তোমার 10 বছরের যে এসএসসি লাইফ বা স্কুল লাইফ, ওই স্কুল লাইফে তুমি একটা ভালো ফলাফল করছো, তো তোমার কাছ থেকে একটা এক্সপেকটেশনের যে পারো তা তো অবশ্যই থাকবে, এটা সবার কাছেই থাকে। এবং এই যে প্রত্যাশার চাপ আর বাস্তবতার মাঝখানে একটা যে ব্যালেন্স করা, এটার জন্য সবচেয়ে ইজিয়েস্ট পয়েন্ট হচ্ছে অর্থাৎ তোমার যে প্রত্যাশার একটা যে রিয়েলিটি, মানে কী বলা যায়, প্রত্যাশার যে একটা পারদ আর তোমার যে বাস্তবতা, এর মাঝখানে একটা ব্যালেন্স করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট হয়েছে কি রেগুলার পড়াশোনা করা। আর তোমার যেহেতু একটা এইম আছে, তুমি যেহেতু একটা এইম নিয়ে আগাচ্ছ, কারণ তুমি তো আর কোনো খড়কুটো না যে তার তোমার কোনো এইম নাই, তো তুমি যদি একটু এইম নিয়ে আগাও, তুমি যদি একটু ধারাবাহিকভাবে পড়াশোনা করো, দেন ইট উইল বি ভেরি গুড ফর ইউ। তোমরা সবাই একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সো আমি আর কিছুক্ষণের মধ্যে শুরু করে দিব। গত 2টা লেকচারে আমরা ধারাবাহিকভাবে হচ্ছে, গত লেকচারে আমরা মূলত হচ্ছে থমসনের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, বোরের পরমাণু মডেলের 3টা স্বীকার্য এবং কিছুটা সীমাবদ্ধতা নিয়ে একটু আলোচনা করছিলাম এবং তার সাফল্য নিয়ে আলোচনা করছিলাম। আজকে এছাড়াও আমরা দেখবা যে বিকিরিত বা শোষিত শক্তি নিয়েও কিছুটা আলোচনা করছিলাম। আজকে বেসিক্যালি আমরা এর পরবর্তীতে আলোচনা শুরু করব। আদাব অথই না, কেমন আছেন স্যার? একটু সত্যি কথা বলতে একটু অসুস্থ, মানে একটু অসুস্থ বলতে কি একটু জ্বর জ্বর ফিল হইতেছে, আর আমার এই 2 পাশে যথেষ্ট ব্যথা, আই রিয়েলি ডোন্ট নো। এই কারণে ক্লাস শুরু হওয়ার আগে একটা নাপা খেয়ে নিছি অন্ততপক্ষে। বাট যেহেতু কমিটমেন্ট, এই সময় আমাকে দাঁড়াতে হবে, যেহেতু অ্যাকচুয়ালি মানুষকে তার কমিটমেন্ট তৈরি করে, তো ওই কমিটমেন্টটা যেহেতু আমি তোমাদেরকে দিছি, তাই শত অসুস্থতা হোক বা যেহেতু কমিটেড ছিল, তাই আমাকে মানে অসুস্থতা সত্ত্বেও আমার দাঁড়ানো লাগছে এবং আমি এখন আপাতত ভালো আছি। সো থ্যাংক ইউ যেবা যারা জিজ্ঞেস করছো, এবং যারা আমাকে আসসালামু আলাইকুম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো আমাকে একটু বলে দাও। হ্যাঁ, ঝুমু, হ্যাঁ ঠিক আছে, ঝুমু আমাদের খুব সম্ভবত 26 স্টুডেন্ট। আমার কি সাউন্ড এবং কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি আমাকে একটু বলে যে ভাই আপনার সাউন্ড বা কথা বলা স্পষ্ট শুনতে পাচ্ছি আমরা, যে স্পষ্ট স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? তোমাদের অ্যাটেন্ডিস মানে যেটা হচ্ছে লাইভগুলা বা এই যে ফ্রি যে লাইভগুলা, এইগুলা আমি জানি না, বাট এখন আস্তে আস্তে স্টুডেন্টের উপস্থিতি বা স্টুডেন্টের ইচ্ছা, হয়তো তোমাদের কিছুদিন পরে অনেকের কলেজ অ্যাডমিশন পরীক্ষা নিয়েও একটা চিন্তা আছে, তাই একটু স্বাভাবিকভাবে একটু কম। বাট কম আর বেশি হোক, দেখো পড়াশোনার যে ভলিউম তা তো আমি কমাতে পারবো না, কারণ যে জিনিসটা তোমার আসবে ওই জিনিসটা আমার তোমাকে পড়ানো, তোমাকে শেখানো, এটা আমার দায়িত্ব। আর ওই জিনিসটাকে আরেকটু ভালো মতো বোঝা, আরেকটু প্র্যাকটিস করা, আরেকটু ধারাবাহিকতা মেনটেন করে পড়াশোনা করা, এটা তোমার দায়িত্ব, ঠিক আছে? তো চলো আমরা আর খুব সময় একটা নষ্ট না করি, আমরা শুরু করে দেই। গত লেকচারেরই কয়েকটা জিনিস আগে একটু আমি তোমাদের একটু বলি। গত লেকচারে প্লিজ সবাই একটু মনোযোগ দাও। গত লেকচারে আমি কয়েকটা জিনিস একটু একটা ব্ল্যাঙ্ক স্লাইডে একটু দেখাই নি আগে, প্লিজ সবাই একটু মনোযোগ দাও। গত লেকচারে আমরা একটা জিনিস লেখাইছিলাম যে 2টা শক্তি স্তরের মধ্যে যে পার্থক্য থাকে, এই ক্ষেত্রে শোষিত বা বিকিরিত যে শক্তি, এটাকে আমরা কিভাবে লিখছিলাম যে উচ্চ শক্তি স্তরের অরবিটাল, উচ্চ শক্তি মাইনাস হচ্ছে কি নিম্ন শক্তি, এই 2টার মধ্যে যতটুকু পার্থক্য হবে এইটাই হবে কি আমার শোষিত শক্তি
বা বিকিরিত শক্তি, শোষিত বা বিকিরিত শোষিত অথবা বিকিরিত শক্তি। দুইটা শক্তি স্তরের মধ্যে যখন পার্থক্য হবে, আমি যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাই তাহলে কি শক্তির শোষণ, আর যদি আমি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসি তাহলে কি শক্তির বিকিরণ। আবার এইটা ইজ ইকুয়াল টু আমরা লিখছিলাম এখানে এইচ মানে হচ্ছে হাই আর এল মানে হচ্ছে কি লো। হ্যাঁ, এটা আবার লিখছিলাম কি এইচ এফ। আবার এটাকেই আবার আমরা লিখছিলাম এস সি বাই ল্যামডা। আবার একটু মনে করে খেয়াল করে দেখবা এখানে ল্যামডাটা আছে 1/λ আকারে, আর 1/λকে আমরা বলছিলাম কি নিউ বার। নিউ বার এখানে কোনটা কি যদি আমি একটু মার্ক করে দিই, এখানে কোনটা কি, এখানে এই এইচটা হচ্ছে উচ্চ শক্তি স্তর মানে হাই, এলটা হচ্ছে নিম্ন বা লো, এইচটা খুব ইম্পর্টেন্ট, এইচটা হচ্ছে আমাদের প্লাঙ্ক কনস্ট্যান্ট। প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লিজ এটা অনেকবার কাজে লাগবে। এটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। এটার মান হচ্ছে, প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইন্টু 10^34 জুল সেকেন্ড। এখানে এফটা হচ্ছে আমাদের এই যে এফটা, এই এফটাকে বলা হয় কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক বা কি বলা হয় ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ওকে, এই ল্যামডাটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ। নামগুলো শুনছো, বলো না যে এগুলো শুনো নাই। তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ। আর এই যে সিটা, এই সিটা হচ্ছে বেসিক্যালি আমাদের বলতো এটা হচ্ছে আলোর বেগ। এটা কি আলোর বেগ, আলোর বেগ। এই আলোর বেগের মান এসআই ইউনিটে হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর নিউ বারটা কি আমাদের, এই নিউ বারটা হচ্ছে তরঙ্গ সংখ্যা প্রতি সেন্টিমিটারে, তরঙ্গ সংখ্যা, এটাকে বলা হয় ওয়েভ নাম্বার। প্লিজ এই সূত্রটা দিয়ে অনেক কিছুই কিন্তু ব্যাখ্যা করা যায়, পরবর্তীতে আমরা এটা দেখব। ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা, এটার একক হচ্ছে পার সেন্টিমিটার। ঠিক আছে, আর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের একক হচ্ছে পার সেকেন্ড বা হার্টজ। এক্সাক্ট পার সেকেন্ড অথবা কি হার্টজ। প্লিজ এই জায়গাটা একটু কাইন্ডলি সবাই একটু উঠে আনো। ঠিক আছে, আমি জিনিসটাকে একটু নিচে নামাই নিই, ধরো। সবাই একটু লিখে নাও এটা। এখানে যে ইনফরমেশনগুলো বলছি সবাই একটু কাইন্ডলি লিখে নাও, যে যে শক্তির পার্থক্যের ইকুয়েশনটা কি, কম্পাঙ্কর সাথে সম্পর্ক কি, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সম্পর্ক কি, আলোর বেগের সাথে সম্পর্ক কি, আর এই যে নিউ বার এটা হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা, প্রতি 1 সেন্টিমিটারে থাকা তরঙ্গ সংখ্যা। সবাই কি ভালো মতো বুঝতে পারছেন? প্রতি একক দৈর্ঘ্যে থাকা তরঙ্গ সংখ্যাকে আমরা বলি কি নিউ বার। কি বলা হয়? নিউ বার। ওকে, অর্থাৎ আমি যদি একটু এবার এটাকে আলাদাভাবে লিখে দিই, যে নিউ বার ইকুয়াল টু হচ্ছে 1/λ। পুরো জিনিসটাকে একটা বক্সে নিয়ে আসতে ধরো। দেখো এই জায়গাটা আমাদের পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লাগবে।
যে কতটুকু শক্তি শোষণ হচ্ছে অথবা কতটুকু শক্তি বিকিরিত হচ্ছে, অথবা তোমার কম্পাঙ্ক বের করতে বলা, অথবা তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলা, অথবা তোমাকে তরঙ্গ সংখ্যা বা নিউবার বের করা। অর্থাৎ দেখো, আমি যদি সূত্রগুলোকে একটু প্র্যাকটিসে রাখি আর বুঝে শুনে পড়ি, তাহলে দেখো এই জিনিসগুলো খুবই মজার। আমি এই জায়গাটা একটু আরেকটু সুন্দর করে লিখে দিই, দাঁড়াও, এই জায়গাটা একটু সুন্দর করে লিখে দিই। এই যে এইচ, যেটা এটাকে একটু সুন্দর করে লিখে দিই। এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক। তোরা আবার ইংলিশ বলে রাগ করস, এটা দুঃখজনক, ঠিক আছে। এটার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। প্লিজ প্লিজ এটা উঠায় নাও, সম্পূর্ণ জিনিসটা উঠে নাও। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, কারো যদি কোনো কোয়েরি থাকে বা কেউ যদি না বুঝে থাকো, কাইন্ডলি আমাকে একটু বলো। শ্রীদল চৌধুরী, আসসালামু আলাইকুম, একটু লেট, যা সমস্যা নেই, যেবা যারা লেট করে আসো। আমি তোমাদের প্রত্যেকটা একটা কথা বলি, বিগত কয়েকটা লাইভে আমরা কিছু জিনিস খেয়াল করছি যে কেউ কেউ আছে না, খুবই অবাঞ্ছিত কিছু কথাবার্তা লেখে। বিলিভ মি, যে বা যারা এগুলো লিখতেছো বা তুমি যে কাজগুলো করতেছো, দিস ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্টুডেন্ট। তো এমন কোনো কিছু করো না যেটা তোমার অ্যাকচুয়ালি পরিচয়ে, তোমার পারিবারিক পরিচয়ে ইফেক্ট করে। সবাই একটু চেষ্টা করবা একটু রিলেভেন্ট থাকার জন্য। একটু এই দেখো, এই সূত্রগুলো আমি লিখে দিচ্ছি, তোমার জীবনে কোনো না কোনো সময় এই সূত্রগুলো কাজে লাগতে পারে। সো আমি যদি তোমাকে কিছু জিনিস কাজে লাগাইতে পারি বা তোমার জন্য যদি কোনো কিছু উপকার হয়, এটাই আমার কাছে পরিপূর্ণতা, ঠিক আছে। সবাই একটু এটা লেখে নাও। এই তোমাদের তো ক্লাসের স্লাইড, আচ্ছা ক্লাসের স্লাইডগুলো তোমরা মনে হয় এখনো পাচ্ছ না, দাঁড়াও, এটা ব্যবস্থা করতে হবে, দাঁড়াও। এই যে স্বর্ণের যে পাত ছিল, স্বর্ণের পাতের যে পুরুত্ব ছিল, এটা কিন্তু স্বর্ণের পাতের পুরুত্ব কিন্তু হবে 0. এটা নিয়ে কোনো কনফিউশন নাই, 0.404 সেন্টিমিটার। এটা নিয়ে কোনো কনফিউশন নাই, হ্যাঁ। এটা বর্তমানে বইগুলোতে ঠিক করে রাখা হয়েছে, হ্যাঁ। আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওস্তাদ, হ্যাঁ, কী অবস্থা ওস্তাদ, তুমি কেমন আছো? কোপ হবে, শুধু কোপ, এত মারামারির দরকার নেই। লেটস কাম টু স্টাডি, হ্যাঁ। এইবার দেখেন ইলেকট্রনগুলা, এবার আমরা যেটা করব, দেখো প্লিজ সবাই একটু খেয়াল করো। ইলেকট্রনগুলা যে কক্ষপথে আবর্তন করে, এই কক্ষপথের যে আবর্তন, যেহেতু ইলেকট্রনগুলা বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, আমরা এই বৃত্তাকার কক্ষপথের এবার ব্যাসার্ধ বের করব। কি বের করব? যে বোর পরমাণু মডেল অনুযায়ী আমরা হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা বৃত্তাকার পথের ব্যাসার্ধ বের করো। প্লিজ একটু আস্তে আস্তে আমি পড়াচ্ছি, তোমরা আমার সাথে একটু আস্তে আস্তে লেখো, হ্যাঁ। যদি ক্লাসেই বুঝে যাও তাহলে প্যারা লাগবে না। ফার্স্ট অফ অল দেখো, আমরা যে চিত্রটা আঁকি, ফার্স্ট একটা নিউক্লিয়াস, পরবর্তীতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তনশীল ইলেকট্রন। এটা আসে না কেন রে, আর একটু বড় করে দিব নাকি। কেন্দ্রে হচ্ছে আমাদের নিউক্লিয়াসটা, দেখো কেন্দ্রে হচ্ছে আমাদের নিউক্লিয়াস, ধনাত্মক চার্জ, হ্যাঁ। প্লিজ সবাই একটু খেয়াল করো, জাস্ট এখানে আমি অল্প ছোট্ট কথার মধ্যে শেষ করে দিব, সমস্যা নেই। আপনি একটু সবাই একটু বোর্ডে দিয়ে খেয়াল করেন। এখানে একটা ইলেকট্রন স্পিনে ঘুরতেছে। আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ। ইলেকট্রনের চার্জ কি? এই ইলেকট্রনটা চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ, সে হচ্ছে কি নেগেটিভলি চার্জড। এখন দেখো বৃত্তাকার পথে সে যখন ঘুরতেছে, একদম আস্তে আস্তে বুঝাচ্ছি, সবাই একটু খেয়াল করো, ক্লাসেই বুঝে যাও, তাহলে পড়ালেখা নিয়ে খুব প্যারা থাকবে না। তোমার সর্বশেষ শক্তি স্তরে আবর্তন, মানে এই যে ইলেকট্রনটা এখানে ঘুরতেছে, চার্জ হচ্ছে কত? নেগেটিভ। আর আমরা জানি কি কেন্দ্রে থাকে কি? প্রোটন। কেন্দ্রে থাকে কি? প্লিজ এই কথাটা বুঝো, কেন্দ্রে আমাদের আছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে থাকে কি? প্রোটন। আর প্রোটনের সংখ্যাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? জেড দিয়ে প্রকাশ করি। আর নিউক্লিয়াসে থাকা প্রোটনের চার্জ হচ্ছে কি ঠিক ইলেকট্রনের চার্জের কি বিপরীত না? তাহলে এটা যদি মাইনাস ই হয়, এটা কি শুধু ই লেখো,
আমি আবারও বলতেছি, তোমার যে কেন্দ্রের নিউক্লিয়াস আছে, কেন্দ্রের নিউক্লিয়াসে থাকা টোটাল চার্জের পরিমাণ কত? কেন্দ্রের নিউক্লিয়াসে থাকা টোটাল চার্জের পরিমাণ হচ্ছে তার প্রোটনের সংখ্যা আর প্রতিটি প্রোটনের চার্জ। আমি আবারও বলতেছি, নিউক্লিয়াসের টোটাল চার্জ এখানে হচ্ছে তার প্রোটনের সংখ্যা আর তার প্রতিটি প্রোটনের কি চার্জের সংখ্যার গুণফলের সমান। চার্জের সংখ্যার কি গুণফলের সমান। সবাই ক্লিয়ার? এখন দেখো, এই ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস আর এই বৃত্তাকার কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মধ্যে দুই ধরনের বল কাজ করবে। একটা বল কাজ করবে কি, এই ইলেকট্রনকে ভিতরের দিকে ধরে রাখার চেষ্টা করবে। এই ইলেকট্রনকে কোথায় ধরে রাখার চেষ্টা করবে? ভিতরের দিকে। আরেকটা হচ্ছে এই বলের বিরুদ্ধে, কারণ আমরা জানি প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং কি একটা বিপরীত প্রতিক্রিয়া বল আছে। এই প্রতিক্রিয়া বলের এগেইনস্টে এই ইলেকট্রনটা চাবে বৃত্তাকার পথের বাইরের দিকে একটা আকর্ষণ বল কাজ করবে। কি কাজ করবে? বৃত্তাকার পথের বাইরের দিকে একটা আকর্ষণ বল কাজ করবে। ঠিক আছে? আর যে কোনো মুহূর্তে যদি এইখান থেকে যদি এই ঘূর্ণয়মান ইলেকট্রনটা যে কোনো মুহূর্তে এই বৃত্তাকার কক্ষপথ থেকে ছিটকিয়ে যেত, যদি যে কোনো মুহূর্তে বৃত্তাকার কক্ষপথ থেকে এই ইলেকট্রনটা ছিটকে যায়, তাহলে ইলেকট্রনটা কোথায় যাবে বলো তো? এই ইলেকট্রনটা যাবে হচ্ছে এই ডিরেকশনে, স্পর্শক বরাবর। কি বরাবর? বৃত্তের স্পর্শক বরাবর। প্লিজ আমি কথাগুলো আরও বেশ কয়েকবার বলো, তোমরা আগে একটু লিখে নাও। বাঁকা হয়েছে নাকি? অর্থাৎ আমি যেটা বলছি, ইলেকট্রনটা নিউক্লিয়াস বরাবর একটা আকর্ষণ বল ফিল করে। এই আকর্ষণ বলটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। অর্থাৎ আমি এখানে যে কথাটা বলছি, নিউক্লিয়াস বরাবর যে আকর্ষণ বলটা কাজ করে, অর্থাৎ সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আর নিউক্লিয়াসে থাকা প্রোটনের মাঝখানে যে আকর্ষণ বলটা কাজ করে, এই আকর্ষণ বলটার নাম হচ্ছে কেন্দ্রমুখী বল। আর এই কেন্দ্রমুখী বলের এগেইনস্টে যে বলটা কাজ করে বাইরের দিকে, এটার নাম হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এটার নাম হচ্ছে কি? কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বল। প্রত্যেক ক্রিয়ারই একটি কি সমান ও বিপরীত কি আছে? কেন্দ্র বিমুখী বল। দেখো, এই কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল সম্পর্কে জাস্ট আমি এতটুকু কথা বলি। ফিজিক্সে এই জিনিসগুলো নিয়ে আমরা আরও আলোচনা করব, বাট এখানে মনোযোগ জাস্ট মনে রাখার সুবিধার্থে আমি জাস্ট একটু সহজ করে বলে দিচ্ছি। দেখো, যে কেন্দ্রমুখী বলটা মূলত এই ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আর কেন্দ্রে থাকা নিউক্লিয়াসের প্রোটনের মধ্যে কাজ করবে। আমরা জানি কুলম্বের সূত্র অনুযায়ী, আমরা কিন্তু এটা পড়ে আসছি, যে কুলম্বের সূত্র অনুযায়ী বৃত্তাকার পথে এটার ব্যাসার্ধ হচ্ছে আর ব্যাসার্ধে আবর্তনশীল এই ইলেকট্রন এবং কেন্দ্রে থাকা নিউক্লিয়াস, এই দুজনের মাঝখানে যে আকর্ষণ বলটা, যেটাকে আমরা কেন্দ্রমুখী আকর্ষণ বল বলছি বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বলছি, এটার মানটা হচ্ছে চার্জদ্বয়ের গুণফল। চার্জদ্বয়ের কি? গুণফল। অর্থাৎ একটা ধনাত্মক চার্জ হচ্ছে জেড ইন্টু ই, চার্জদ্বয়ের গুণফল ডিভাইড বাই কি? মধ্যবর্তী দূরত্বের বর্গের সমান। আমি আবারও বলতেছি, কেন্দ্রে থাকা এই নিউক্লিয়াসের যে টোটাল ধনাত্মক চার্জ আর এই ইলেকট্রনের যে নেগেটিভ চার্জ, এই দুইটা বিপরীতধর্মী চার্জিত বস্তুকণার মধ্যে যে আকর্ষণ বল বা কেন্দ্রমুখী বল, এটা কাজ করে কি? তাদের চার্জের তাদের চার্জ দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের কি ব্যস্তানুপাতিক। তাদের চার্জ দুটা দেখো, এই চার্জিত বস্তুকণা শুধু সাংখ্যিক মানটা নিবে, এখানে কিন্তু আমরা সাইন নিব না। ইলেকট্রনের আমরা শুধু মানটা নিছি। আর কেন্দ্রে থাকা প্রোটনের কতটুকু, আমরা এখানে যে জেড আর ই লেখছি, এটা তো বুঝছো, কারণ নিউক্লিয়াসের চার্জ আর ইলেকট্রনের যে প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ কিন্তু সমান কিন্তু বিপরীতমুখী। আর নিউক্লিয়াসে থাকে কি? প্রোটন। তাহলে প্রতিটা প্রোটনের যদি ই হয়, তাহলে জেড সংখ্যক প্রোটনের জন্য কি? জেড ই। তাহলে কেন্দ্রমুখী বল এখানে কি দাঁড়াচ্ছে কি? তাহলে কেন্দ্রমুখী বল এখান থেকে দাঁড়াচ্ছে হচ্ছে জেড ই স্কোয়ার বাই আর। আর এই কেন্দ্র বিমুখী বল যেটা, এই বিমুখী বল এখানে কত দাঁড়াচ্ছে? এই কেন্দ্র বিমুখী বলটা দাঁড়াচ্ছে হচ্ছে এম বি স্কোয়ার বাই আর। একটু মনে রাখা লাগবে, কারণ এম ভর বিশিষ্ট ইলেকট্রনটা এখানে, এই যে ইলেকট্রনটা যেটা মুভ করতেছে তার ভর হচ্ছে কি? এম।
একটা ইলেকট্রন আছে যেটা এম ভর বিশিষ্ট ইলেকট্রনটা একটা ভি ভ্যালোসিটিতে, একটা ভি ব্যাগে আবর্তনশীল, এই ভিটাকার ইলেকট্রনের। সবাই কি চিত্রটা বুঝতে পারছো? আমি জিনিসটা আরেকবার বলবো, একটু সবাই লিখে নাও। আপু কফি আমরাও খাই, ঠিক আছে। সাবাস বেটে, আমি এটা ভুলে আর্জ করে দিইনি। যেহেতু এটা বৃত্তাকার পথে আবর্তন করতেছে এবং খুবই সুষমভাবে সে আবর্তন করতেছে, যেহেতু এটা বৃত্তাকার পথ ধরে আবর্তন করতেছে, তাহলে কিন্তু আমি বলতে পারি যেহেতু এটা বৃত্তাকার পথ ধরে সুষমভাবে আবর্তন করতেছে, তাহলে আমি কিন্তু বলতে পারি যে তার কেন্দ্র বিমুখী বল আর কেন্দ্রমুখী বল সমান। অর্থাৎ নিউক্লিয়াস কর্তৃক, দেখো এই বাংলা কথাগুলো বইয়ে লেখা আছে যে নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের প্রতি যে কেন্দ্রমুখী বল আছে, অর্থাৎ কেন্দ্রমুখী বল আর ইলেকট্রনের বৃত্তাকার পথে আবর্তন করার কারণে তার যে কেন্দ্র বিমুখী বল, এই দুইটা বল কি সমান। এই কারণে সে কি বৃত্তাকার পথে আবর্তন করতেছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না, বা কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। প্লিজ 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 খেয়াল করো, কেউ অমনোযোগী হয় না, একটু খেয়াল করো। আর কেন্দ্র বিমুখী বলটা কত? এম ভি স্কোয়ার ডিভাইড বাই কি আর। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি, যদি আমি এখান থেকে আরটাকে বাদ দিই তাহলে এখানে থাকে কি শুধু আর। দেখো, কারণ নিচে আর স্কোয়ার এখানে আর, তাহলে দিন শেষে এখান থেকে কি আসে যে আমি যেহেতু আমার বৃত্তাকার পথের ব্যাসার্ধ আমরা বের করতে চাচ্ছি, তাহলে এখানে জিনিসটাকে আমি এইভাবে সাজাবো যে ভি স্কোয়ার ইকুয়াল টু, একটু চোখ কান খুলে রাখা করলে এটা এখানে কোনো ধরনের ভুলই হবে না, জেড ই স্কোয়ার বাই এম আর। এটাকে লেখানো, এটা কেন লিখতেছি একটু পরে বোঝাচ্ছি, আগে লেখো। অর্থাৎ যেহেতু একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে সুষমভাবে এখানে ঘুরতেছে, তাহলে নিউক্লিয়াস কর্তৃক এই ইলেকট্রনের প্রতি কার্যত যে কেন্দ্রমুখী বল আছে এবং কেন্দ্র বিমুখী বল পরস্পরের সমান। এখান থেকে একটা ইকুয়েশন আসছে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি জেড ই স্কোয়ার ডিভাইড বাই কি এম আর। এখন দেখো, আমরা তোমাদেরকে একটা সূত্র পড়াইছিলাম যে নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগের একটা আমরা সূত্র পড়াইছিলাম, যে নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগের একটা সূত্র আমরা পড়াইছিলাম তোমাকে, যে কৌণিক ভরবেগ আমরা জানি নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটা হচ্ছে এইচ বাই এন এইচ বাই 2 পাই। আমার কাজ হচ্ছে ভি স্কোয়ারটাকে আনা, আমার কাজ হচ্ছে কি ভি স্কোয়ারটাকে আনা, খেয়াল করো। বা ভি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি কি এন এইচ বাই 2 পাই আর এম। দেখো, মানে দিন শেষে এই ভি স্কোয়ারগুলো গিয়ে এখান থেকে, আমার তো ভ্যালোসিটি দরকার না, আমার এখানে রেডিয়াস দরকার, ঠিক আছে। তো তাহলে দেখো এখানেও একটা ইকুয়েশন আসবে 2 নাম্বার। তাহলে যেটা দাঁড়াচ্ছে, তুমি যদি এবার 1 আর 2 নংকে এখান থেকে কানেক্ট করো, এই চিত্রটাকে আমি একটু ছোট করে দিই, ঠিক আছে। আমরা যদি 1 আর 2 নংকে এখানে কানেক্ট করি, দেখো তুমি যদি ভি স্কোয়ারের পরিবর্তে এখানে বসায় দাও, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে একটু ভুল হয়েছে, সরি, আমি ডাইরেক্ট বসাই দিছি, তার জন্য আমি আন্তর্জাতিকভাবে দুঃখিত, আমি খুবই দুঃখিত, আমি এখানে একটু ডাইরেক্ট বসাইছি। আমরা এখানে ফার্স্টে ভি লিখব,
পরবর্তীতে যদি এখানে ভি স্কোয়ার করি তাহলে কি আসে? ভি স্কোয়ার করলে এখানে আসবে এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। লিখে নাও। পরবর্তীতে এই ভি স্কোয়ারের পরিবর্তে এই মানটা এখানে বসাই দিব। আমরা যদি এখানে ভি স্কোয়ারের পরিবর্তে মানটা বসাই দেই 1 ও 2 নং হতে পাই, আমরা যদি ভি স্কোয়ারের পরিবর্তে এখানে মানটা বসাই দেই, যদি ভি স্কোয়ারের পরিবর্তে মান বসাই তাহলে কি দাঁড়ায় দেখো তো, যে ভি স্কোয়ারের পরিবর্তে আমরা কি বসাবো এই পাশে এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু এই পাশে কি আছে জেড স্কোয়ার বাই এম আর। আন্তর্জাতিকভাবে দুঃখিত আমি, ঠিক আছে, আন্তর্জাতিকভাবে দুঃখিত। দেখো তাহলে আমি জাস্ট এখানে সিম্পলি যে ভি স্কোয়ারের পরিবর্তে মানটা বসাই দিছি। এবার দেখো এখানে এম এ স্কোয়ার আর স্কোয়ার আছে, তাহলে আমি যদি একটু এখানেই কাটাকাটি করে দেখাই, এটা চুরি বুদ্ধি করে দেখাই, তাহলে এই এম আরটা বাদ, আর এখানে কি থাকে শুধু এম আর আর থাকে, কি থাকে শুধু কি থাকে এম আর আর। তো দিন শেষে আমি যদি এখান থেকে ডাইরেক্ট লিখি, প্লিজ আমরা যদি এখানে ডাইরেক্ট লিখতাম যে রেডিয়াস আর ইজ ইকুয়াল টু হবে, যদি আমরা এখানে ডাইরেক্ট রেডিয়াস লিখি তাহলে যেটা হবে কি উপরে থাকবে এন স্কোয়ার এইচ স্কোয়ার আর নিচে থাকবে 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এই জেড স্কোয়ারটা এখানে এই কোনায় আসবে, হ্যাঁ, জেড স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের রাশিমালা। মনে রাখার কোনো দরকার নাই, তুমি যখন পরীক্ষা দিতে যাবা এটা শর্টকাট বুদ্ধি আছে, ওটাও আমি দেখাই দেবো একটু পরে। আগে জাস্ট যেহেতু তুমি বিগিনার লেভেলে আসো, তোমাকে জাস্ট দেখানোর জন্য পুরোটা দেখাইছি যে বৃত্তাকার কক্ষে মানে এনতম কক্ষপথে যখন আবর্তন করব আমার এই রেডিয়াসটা এরকম আসে, হ্যাঁ। আগে লেখানো এটা যে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। সবাই সূত্রটাকে একটু মাথায় ঢুকাও, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। এখানে কোনটা কি? এম হচ্ছে ইলেকট্রনের ভর, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর বাকিগুলা তো তুমি জানোই। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লিজ একটু পয়েন্ট টু বি নোটেড, এটা ভালো মতো লিখে রাখো, ঠিক আছে। এটাকে একটু ছোট্ট করবো এবার। যদি পারমাণবিক সংখ্যা 1 হয়, কি হয়? যদি পারমাণবিক সংখ্যা 1 হয় অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি পারমাণবিক সংখ্যা 1 হয় তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এটার এনতম কক্ষপথের ব্যাসার্ধ হবে, প্লিজ খেয়াল করো, আমরা বেশিরভাগই আমরা সবগুলোই কিন্তু হাইড্রোজেন পরমাণুর জন্য করি। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তার পারমাণবিক সংখ্যা জেড এর মান যখন 1 হবে তখন তার এনতম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার। কারণ জেড এর মান কত এখানে 1। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ঠিক আছে। অর্থাৎ আমি যদি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তার 8তম কক্ষপথ বা তার nতম কক্ষপথের ব্যাসার্ধ বলি তাহলে সূত্র কি এন স্কোয়ার এইচ স্কোয়ার
ডিভাইডেড বাই 4π² m স্কোয়ার। প্লিজ এটা কি মনে রাখতে পারবেন না? মনে রাখার কোনো প্রয়োজনীয়তা নাই, তুমি যখন প্র্যাকটিস করবা তুমি আমার থেকেও ভালো পারবা, এই আত্মবিশ্বাস তুমি রাখবা। ভুলে যাব বা মনে থাকবে না এই চিন্তাই করা যাবে না। ইফ ইউ প্র্যাকটিস লট অ্যান্ড লট দেন ইউ উইল ডেফিনেটলি নেভার মিস্টেক। তুমি কখনোই ভুলবা না যদি তুমি অনেক বেশি প্র্যাকটিস করো। আমি তোমাকে কথা দিচ্ছি তুমি কখনোই ভুলবো না, বাট তুমি যদি প্র্যাকটিসের থেকে দূরে সরে আসো তাহলে তোমার ভুলার সম্ভাবনা সবচেয়ে বাড়বে। এটা কি এখানে এসে পড়ছে? একটু সবাই একটু আমি সাইড নিয়ে নিই, এটা জিনিসটা একটু সুন্দর রিপ্রেজেন্টেশনে নিয়ে আসি। বুঝছেন কি বুঝেন আমাকে একটু বলেন, ঠিক আছে? সবাই কি বুঝছেন কি বুঝেন? আচ্ছা কয়টা দিবেন স্যারই, আমরা টোটাল কয়টা দিবে এটা পরে, এটা তোমাদের উপর ডিপেন্ড করে। বাট তোমরা যদি রেগুলার অ্যাটেন্টিভ থাকো, দেখো এই যে চমৎকারভাবে আমি জিনিসটা বললাম, এই জিনিসটাকে যদি জাস্ট তোমার দিন শেষে না তোমার এই ইলাবোরেশন ব্যাখ্যা লাগে না, তোমার শুধু সূত্রটা লাগে। তবে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমার ওই জিনিসটার কারণটাও জানা উচিত। কারণ মানুষের জীবনে যারা স্টুডেন্ট আছে তারা অন্ততপক্ষে দুইটা জিনিস জানা উচিত, কেন পড়তেছি আর কি জন্য পড়তেছি, আর এটা পড়ে লাভটা কি হবে। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই জানা উচিত। সবাই কি বুঝছেন? এই যে সামিয়া ইসলাম বলছে বুঝতে পারছি, বাকিরা কি বুঝতে পারছেন কি পারেননি আমাকে বলেন। ইয়াসিন আরাফাত আমিন, বাকিরা কি বুঝতে পারছো সবাই? স্যার কেমিস্ট্রি বুকে এই চ্যাপ্টারটার পিডিএফটা দিলে, পিডিএফ লাগবে এখন। সুলতানা, মুস্তাকিন, আহমেদ, সবাই একটু আমাকে বলো বুঝতে পারছো কি পারো নাই। দেখো আমি খুব স্লোলি আগাচ্ছি কেন, তুমি একবার যখন সূত্রগুলা বাসায় লিখবা এবং এগুলা পড়ার টেবিলের সামনে রাখবা, দেখো যেই জিনিসগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি এগুলাকে আমি চোখের সামনে রাখবো। চোখের আড়াল যাতে না হয়, তাহলে মনের আড়াল হয়ে যাবে। ঠিক আছে, তুমি ভুলে যেতে পারো যে টপিকগুলা, ওগুলাকে চোখের আড়ালে রাখবা না, তাহলে কিন্তু মনের আড়াল হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এই বাচ্চা বাড়ি বুঝতে পারছো? ঠিক আছে, ওকে থামস আপ। তো চলো আমরা একটু যাই। আমরা যেহেতু এনতম কক্ষপথের ব্যাসার্ধ জানছি এবং হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধের সাপেক্ষে আমরা এবার দুইটা জিনিস দেখব। দেখো এখানে জানি কোথায় গেল, তোমার একটা সম্পর্ক আমরা এখানে দাঁড়া করাবো। এর আগে আমরা আরেকটা জিনিস দেখাই। এখানে দেখো যে আমরা যদি এনতম কক্ষপথের ব্যাসার্ধ জানি, ওইটার পার্সপেক্টিভে আমি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের একটা সম্পর্ক স্থাপন করব। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে তার প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ও এনতম কক্ষপথের ব্যাসার্ধের মধ্যে আমি সম্পর্ক স্থাপন করব, কারণ প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান বের করা যায়। তুমি যদি একটা জানো আর এই দুইটা চলকের মাঝখানে যদি তুমি সম্পর্ক জানো, এই এন এর জায়গায় তুমি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এরকম প্রত্যেকটা কক্ষপথের সাথে যেহেতু প্রথম কক্ষপথের ব্যাসার্ধটার মান জানা মান, ওইটার পার্সপেক্টিভে কিন্তু তুমি বাকিগুলা বের করতে পারবা। এখন যেটা মেইন কোশ্চেন দ্বারা চাই, তাহলে আমাকে একটু প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা দেখান। আমি একটু এটা দেখাই দাঁড়াও যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত। যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, দেখো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। প্লিজ মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও প্লিজ। ক্লাস থেকে পড়া শিখে গেলে এই পড়াটা আবার নতুনভাবে বাসায় গিয়ে দুইবার পড়া লাগবে না, বাট দেখা যাবে তুমি টপিকের সময় মনোযোগই দাও নাই, তখন আবার কষ্ট করে পড়া লাগতেছে। এই বোকামি করবা না, হ্যাঁ? এখন দেখো একটু আগে ভাইয়া যে সূত্রটা লিখছি, সূত্র অনুযায়ী আমরা জানি হাইড্রোজেনের এনতম কক্ষপথের ব্যাসার্ধ, হাইড্রোজেনের এনতম কক্ষপথের ব্যাসার্ধ, হাইড্রোজেনের এনতম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 4π² m ই স্কোয়ার। কারণ এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে জেড পারমাণবিক সংখ্যা কত? 1। হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা আমাদের কত? 1। হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা আমাদের কত? 1। যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, এখন আমি যদি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে কত হবে?
হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, জাস্ট আমরা হচ্ছে মানগুলা বসাবো আর কিচ্ছু না। এই মানগুলা বসানোর সময় তোমাকে একটু ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, তোমার ইউ হ্যাভ টু বি সাবধান, তোমাকে কি দিতে হবে, ইউ হ্যাভ টু বি সাবধান, তোমাকে সাবধান নিতে হবে। খেয়াল করো, যেহেতু তুমি প্রথম কক্ষপথে চাইছো তাহলে এটা হচ্ছে কি 1 স্কোয়ার, এন এর মান কত 1 স্কোয়ার। এইচ এর মানটা কত বসবে, আমি এক একটা মান আলাদা আলাদা কালারে লিখতেছি। এইচ এর মানটা হবে 6 পয়েন্ট, এইচ এর মানটা হবে 6 পয়েন্ট, এইচ এর মানটা হবে 6 পয়েন্ট, কোথায় চলে গেল, 6.626 10 ইনভার্স 27। এই ক্ষেত্রে আমরা এটা সিজিএস ইউনিটে লিখছি। কোন ইউনিটে লিখছি, এটা হচ্ছে আর, আমি একক সহকারে লিখতেছি না, আমি একটু পরে মেনশন করেছি কেন, আমি একটু পরে মেনশন করতেছি। তোমরা এখানে একক রিলেটেড জটিলতা আটকে দিতে পারো, এখানে কিন্তু এগুলো সব সিজিএস ইউনিটে লিখতেছি। আমি বারবারই বলতেছি একক রিলেটেড প্রবলেম আমি সলভ করে দিব। 6.626 ইন্টু 10 ইনভার্স 27, এই ক্ষেত্রে কাজের একক আর নেওয়া হয়েছে। হ্যাঁ, আমি এখানে একক বসাইতে না, তাহলে জটিলতা তৈরি হবে তোমার জন্য। স্কোয়ার, এরপর হচ্ছে 4 ইন্টু 3.14 স্কোয়ার ইন্টু ইলেকট্রনের ভরটা আমরা এখানে সিজিএস ইউনিটে নিব। ইলেকট্রনের ভরটা আমরা কোন ইউনিটে নেব, সিজিএস ইউনিটে। 9.11 ইন্টু 10 ইনভার্স 28, এটা কিন্তু গ্রামে আসছে, এটা কিসে আসছে, গ্রামে। আর ইলেকট্রনের চার্জটা, প্লিজ এই কনফিউশনগুলো নিয়ে আমি একটা এককের ক্লাস নেব এই চ্যাপ্টারের উপরে, তোমাদেরকে এটা আমরা একটা এককের ক্লাস নেওয়ার আমি চেষ্টা করব, এবং ওই ক্লাসের মধ্যে আমি এটা দরকার হলে ইন্ডিভিজুয়াল আপলোড করে দেবো। তোমরা এখানে একক রিলেটেড কিছু জটিলতা আটকাবা, ওইটা উলার প্রবলেম আমি করে দিব, সমস্যা আমি সমাধান করে দিব। দেখো এখানে ইলেকট্রনের চার্জটা আমরা নিব ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে। কিসে নিব, ইলেকট্রোস্ট্যাটিক। আমি যে ফাউন্ডেশন ক্লাসে এগুলো চিল্লে পড়াইছি যে আমরা ইলেকট্রনের চার্জকে কুলমে প্রকাশ করতে পারি, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটে প্রকাশ করতে পারি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে প্রকাশ করতে, একটা হচ্ছে ইএসইউ, ইএমইউ, আর হচ্ছে কুলম। প্লিজ ডোন্ট প্যানিক, জাস্ট আপাতত মানটা বসাও, হ্যাঁ, প্যারা খেও না। এটার মান হচ্ছে 4.8 ইন্টু 10 ইনভার্স 10 ইএসইউ। তোমরা জাস্ট আপাতত এটা নিয়ে মোটো প্যারা খাও না, ভাইয়ের জাস্ট যেভাবে মানগুলো বসাইছি তোমাদেরকে এগুলো বলে দিব। দেখো এই মানগুলোকে যখন তুমি পুট করবা, মানে ক্যালকুলেশনে যখন এগুলাকে ক্যালকুলেট করবা, তখন দেখবা তোমার হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আসবে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আসবে 0.53 ইন্টু 10 ইনভার্স 8, 0.53 ইন্টু 10 ইনভার্স 8 সেন্টিমিটার। আর 10 ইনভার্স 8 সেন্টিমিটারকে বলা হয়, 10 ইনভার্স 8 সেন্টিমিটারকে বলা হয়, 10 ইনভার্স 8 সেন্টিমিটারকে বলা হয় 1 অ্যামস্ট্রং। ডোন্ট প্যানিক, আমি এটা ফাউন্ডেশন ক্লাসও এই অ্যামস্ট্রং, ইএসইও, ইএমইউ এগুলো নিয়ে বলছি। তারপরও দেখো দরকার হইলে আমি কোনো একটা শর্ট ভিডিওতে আমাদের এই চ্যাপ্টারে কিছু এককের মাইলপেজ আছে, ওগুলোর ভিডিও আমি করে দিব, ঠিক আছে। আর আমি যদি ভুলেও যাই, প্লিজ ট্রাই টু মেনশন মি যে ভাই আপনি ভুলে গেছেন, আমি ডেফিনেটলি করে দিব, ঠিক আছে। লেখছো এটা, অর্থাৎ যেহেতু তুমি প্রথম কক্ষপথের একটা জিনিস, তাও আমি লিখে দিচ্ছি, যেহেতু 1 অ্যামস্ট্রং বলা যে কথা, 10 ইনভার্স 8, 10 ইনভার্স 10 মিটার বলা একই কথা, আবার 10 ইনভার্স 8 সেন্টিমিটার বলা একই কথা, একটু লিখে রাখো।
আর এই মানটাকেই যদি আপনি আপনার হিসাবের সুবিধার্থে যদি আমরা এই মানটাকেই হিসাবের সুবিধার্থে আমরা যদি হচ্ছে মিটারে নিতে চাই, তাহলে তোমাদের বই অনুযায়ী হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে 5.292, এটাকে 292 কে 23 লেখা যায়, 5.292 ইন্টু 10⁻11 মিটার। বুঝছো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ? সবাই কি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ তো বুঝতে পারছো? জাস্ট আমরা এখানে সব সিজিএস ইউনিটে করছি। কোন ইউনিটে করছি? সিজিএস ইউনিটে। সবাই একটু প্লিজ আমাকে একটু জানাও সিজিএস ইউনিটে, বুঝছো? প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বুঝে গেছে? এসআই এককেও নিতে পারো, কোনো অসুবিধা নাই, বাট আমি যখন ওই যে পরবর্তীতে আমরা কনভার্ট এসআই এককে ক্যালকুলেট করতে গেলে দেখবা মানটা ক্যালকুলেটারে ঠিক মতো আসে না, ভালো মতো উল্টাপাল্টা মান আসে। আমি ক্যালকুলেট করে দেখছি, কারণ স্কোয়ার করতে গেলে মানটা অনেক বড় একটা মান চলে আসে, যেটা ক্যালকুলেট করা যাচ্ছে না। বাট তুমি সিজিএস এ করো, পারফেক্টলি চলে আসবে। ঠিক আছে, এবার দেখো এই যে এটার পার্সপেক্টিভে আমি যদি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এনতম কক্ষপথ আর তার প্রথম কক্ষপথের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি, এনতম কক্ষপথ আর এবং তার প্রথম কক্ষপথের মধ্যে একটা যদি সম্পর্ক স্থাপন করি, এখন দেখো আমরা এনতম কক্ষপথের সূত্রটা কি লিখছিলাম? যে এনতম কক্ষপথের সূত্র হচ্ছে আমাদের n² h² 4π² m z²। আর যদি আমি প্রথম কক্ষপথের পার্সপেক্টিভে চিন্তা করি, যদি n এটার মান 1 হয় তাহলে কি হবে? তাহলে এটার মান হচ্ছে 1² h² ডিভাইড বাই হচ্ছে 4π² m z²। আমি z দিয়ে ইউজ করলাম, সমস্যা নেই। অর্থাৎ আমি যদি যে কোনো পরমাণুর জন্য তার এনতম কক্ষপথ আর প্রথম কক্ষপথের মাঝখানে একটা সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে হোয়াট শুড বি আওয়ার অনুপাত? এই দুটার অনুপাতটা কি হবে? অ্যাকচুয়ালি কি হবে? দেখো উপরের দুইটা ভ্যালু আসলে দিন শেষে কাটাকাটি চলে যাবে। তুমি যদি এদের অনুপাত বের করতে চাও, তুমি বের করতে চাও, তাহলে দেখো তুমি যদি এনতম কক্ষপথ এবং প্রথম কক্ষপথের অনুপাত বের করতে চাও, এই অনুপাতটা কি আসবে? উপরে হচ্ছে n² h² 4π² m z², এখানে দাঁড়াচ্ছে হচ্ছে h² 4π² m z²। তাহলে দেখো এই বাপু এবং এই বাপু কি টোটালি কাটা, আর এখানে দিন শেষে থাকতেছে কি h²ও কাটা। দিন শেষে এখানে যেটা থাকতেছে যে nতম কক্ষপথের ব্যাসার্ধ ইকুয়াল টু হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ইন্টু হচ্ছে কি n²। অর্থাৎ যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে সে যে কক্ষপথে আছে তার বর্গের সমানুপাতিক। অর্থাৎ যে কোনো কক্ষপথে থাকা ইলেকট্রনের যে কক্ষপথের যে ব্যাসার্ধ, যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ সেই যে কক্ষপথে আছে তার বর্গের সমানুপাতিক। এখন হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি আমি এটাকে কম্পেয়ার করি, যে হাইড্রোজেনের ক্ষেত্রে তার nতম কক্ষপথের ব্যাসার্ধ হবে, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত? 0.53 অ্যাংস্ট্রম ইন্টু কি n²। ঠিক আছে, ইন্টু কি n²। সবাই লেখানো প্লিজ প্লিজ, লিখে নেন। এগুলা কিন্তু খুব সুন্দর, মানে এখানে যে জিনিসটা আমি বুঝাই চাইছি দেখো, অর্থাৎ
তুমি যদি 1 2 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ বের করতে চাও, যেহেতু তুমি যত নাম্বার কক্ষপথে আসো তার বর্গের সমানুপাতিক, তাহলে তুমি আমাকে একটু বলো তো, যেহেতু তুমি যত নাম্বার কক্ষপথে আসো, অর্থাৎ তোমার যদি R1 হয়, R2 হয় এবং R3 হয়, এগুলার ব্যাসার্ধের অনুপাত হবে তাদের বর্গের সমানুপাতিক, অর্থাৎ 1:4:9। কারণ আমরা জানি nতম কক্ষপথের ব্যাসার্ধ সে যে কক্ষপথে আছে তার বর্গের সমানুপাতিক, আর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আমরা 0.53 অ্যাংস্ট্রং অথবা 0.53 × 10⁻8 সেন্টিমিটার অথবা 5.292 × 10⁻11 মিটার। ঠিক আছে, এখান থেকে একটা জিনিস সম্পর্ক স্থাপন করা যায় যে দেখো, এই যে nতম কক্ষপথে থাকা ইলেকট্রনের যে ব্যাসার্ধ, এটা হচ্ছে তার সাথে যে তম কক্ষপথে আছে তার কি বর্গের সমানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক? একটা ইলেকট্রন যত নাম্বার কক্ষপথে আছে ওই কক্ষপথের ব্যাসার্ধ ওই কক্ষপথের বর্গের সমানুপাতিক। কক্ষপথের কি অর্থাৎ আমি যদি 4 5 6 যাই তাহলে 4² 5² 6²। সবাই কি বুঝতে পারছো? সবাই কি টোটালি ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এটা কি টোটালি সবাই ক্লিয়ার কিনা? তোমাদের আইনস্টাইন, এরিস্টটল এরা কারা? এই ভদ্রলোকরা কারা? তোদের কমেন্টগুলো একটু দেখি। সবাই সবাই একটু দেখো, এখানে আজান দিচ্ছে তো, আজানটা শেষ হোক, সবাই একটু আমরা একটু আজানের দিকে মনোযোগ দেই। আজানটা শেষ হলেই এটা নিয়ে আমি আর 1 মিনিট কথা বলি, সামনে চলে যাব। ভাই আসি, জাস্ট আজানটা শেষ হোক, জাস্ট আজানটা শেষ হোক, ভাই আসি এখানে। এখানটা আজানের শেষটা হোক, তোমরা আমি এখানে আসি, তোমরা যেবা যারা চলে যাচ্ছ প্লিজ কাইন্ডলি চলে আইসো। হ্যাঁ, আমি আজানকে সম্মান দিয়ে তোমাদেরকে একটু সময় দিলাম একটু রিল্যাক্স করার জন্য। হ্যাঁ, আমরা আজানটা একটু শেষ হোক, তারপরে আমরা শুরু করতেছি। ওকে, আমার এখানে আজান আজান শেষ হয়েছে।
সরি হ্যাঁ, আজানটার কারণে আমি দিলাম, কারণ অনেক সময় দেখা যাবে যে তোমার আশেপাশে যদি সাউন্ডের কারণে অনেক সময় তোমাদের মনোযোগের ব্যাঘাত ঘটতে পারে, বাট আজানের সাউন্ড খুবই মিষ্টি। যে বা যারা আজান রেগুলার মানে যারা নামাজ পড়ো তাদেরকে আমি আই রিয়েলি লাইক দিস, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস। একটা ধর্মীয় প্র্যাকটিসের মধ্যে আসো, ইটস এ ভেরি গুড থিং। ওকে, তাহলে দেখো আমরা এনতম কক্ষপথের ব্যাসার্ধ বের করলাম, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বের করলাম, এনতম কক্ষপথের ব্যাসার্ধর সাথে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধের একটা সম্পর্ক স্থাপন করলাম। আমরা দেখলাম একটা ইলেকট্রন যত নম্বর কক্ষপথে থাকবে তার ব্যাসার্ধ হবে তার এন স্কোয়ার, মানে কি বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। এই কারণে আমি যদি যথাক্রমে 1 2 3 হয় তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত হবে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, মানে হচ্ছে 1:4 কি 9। ক্লিয়ার সবাই? এবার দেখেন, এইবার দেখো আমরা হচ্ছে গতিবেগ নিয়ে আলোচনা করব। এই যে ইলেকট্রনগুলা যে আবর্তন করতেছে, ইলেকট্রনগুলা যেহেতু আমাদের সার্কুলার পথে আবর্তন করতেছে, এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের আমরা এবার গতিবেগ বের করব। এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের আমরা কি বের করব? গতিবেগ বের করব। দেখো আমরা একটা সূত্র জানি যে কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু কি nh/2π। এই সূত্রটা তোমরা 9 10ও পড়ে আসছো, আমরা এই গত লেকচারও দেখছি। আমরা যেহেতু ভ্যালোসিটি বের করব, আমরা কি বের করব? আমাদের এবার হচ্ছে এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করব? ইকুয়াল টু হচ্ছে NH ডিভাইডেড বাই হচ্ছে 2πmr। এখানে আরটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারতাম না? এখানে আরটাকে চাইলে তো আমি এইভাবে লিখতে পারতাম। এখন দেখো তো আমরা আর এর পরিবর্তে আবার লিখতে পারি কি? আমরা জানি আর এর যে একটা ইকুয়েশন আমরা বের করছিলাম, ওই ইকুয়েশনটাকে জাস্ট এখানে জাস্ট উল্টো করে লিখবো। আমরা কি লিখবো? 2πm। আমরা জাস্ট এখানে হচ্ছে ওই ইকুয়েশনটাকে উল্টো করে লিখবো। আর এর মানটা আমরা জানি হচ্ছে কি, আমরা তো একটু আগে চিল্লে আর পরে আসছি। এইখানে হবে কি n² h² 4π² m z²। দেখো এটা নিয়ে কিন্তু এতক্ষণ চিল্লি করে আসছি কিন্তু। তাহলে দিন শেষে আমরা কাটাকাটি করলে এখান থেকে যে ইকুয়েশনটা আসবে, যদি তুমি দিন শেষে এখান থেকে কাটাকাটি করো, জাস্ট কাটাকুটি খেলবা, হ্যাঁ? তো এখানে যদি কাটাকাটি খেলো তাহলে দেখবা কি, দেখো মজা লাগে, কাটাকুটি খেলতে মজা আছে না? বিকজ প্রেশার কমায় দেয়। এই NH বাদ শুধুমাত্র এখান থেকে থাকবে শুধু কি N আর H থাকবে, হ্যাঁ? তারপর তুমি যদি 2π দিয়ে এটাকে কাটো, আলটিমেটলি এখানে থাকবে 2π থাকবে। তুমি যদি এটা দিয়ে এটাকে কাটো তাহলে শুধুমাত্র থাকবে হচ্ছে 2π। কি থাকবে? 2π। আবার m যেটা, mটাও আমাদের কি কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? mটা আমাদের এখানে কি কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে দিন শেষে আমাদের ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে একটু আপনারা লিখে ফেলেন তো। দিন শেষে আমাদের ইকুয়েশনটা কেমন দাঁড়াচ্ছে? হাউ ইট লুকস, আমাদের এটা দেখতে কেমন দেখা যাবে বলো তো? আমাদের দিন শেষে এই এনতম কক্ষপথের যে ভ্যালোসিটি, এনতম কক্ষপথে আবর্তনশীল যে ইলেকট্রনের ভ্যালোসিটি, এনতম কক্ষপথে আবর্তনশীল যে ইলেকট্রনের ভ্যালোসিটি, এটা দেখা যাবে হচ্ছে এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের যে ভ্যালোসিটি, এটা দেখা যাবে 2π/z² ডিভাইড বাই হচ্ছে NH ডিভাইড বাই কি NH ডিভাইড বাই কি NH। দেখো 2πz² ডিভাইড বাই কি NH। ওকে, অর্থাৎ তোমার যেটা এখানে আমরা দেখতে পারতেছি যে এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ভ্যালোসিটি বা বেগ হচ্ছে 2πz² ডিভাইড বাই কি z² ডিভাইড বাই হচ্ছে আমাদের ওইটাকে পুরো নিয়ে নিছে। এইবার আমরা এখানেও যেটা করব, এটা কি পরের পেজে দেয়া আছে? আচ্ছা, এটা দেয়া আছে। এই ইকুয়েশনটা আগে লিখে নাও, 2πz² ডিভাইড বাই কি NH। এখন এনতম কক্ষপথে আবর্তনশীল এই ইলেকট্রনের একটা এই যে রাশিমালাটা পেলা, যে এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের যে ভ্যালোসিটির রাশিমালা, এটা একটু লিখে নাও।
এইটার মতোই আমি যদি nতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ আর প্রথম কক্ষপথে আবর্তনশীল বেগের মাঝখানে একটা সম্পর্ক স্থাপন করি, তাহলে কি দাঁড়াবে? আমার যেটা nতম কক্ষপথে আবর্তনশীল যে ভ্যালোসিটিটা আসছিল, এটা আসছিল টুয়াইস পাই জেড স্কোয়ার ডিভাইড হচ্ছে NH। সুতরাং আমার প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ভ্যালোসিটি কত হবে? প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ভ্যালোসিটি হবে 2 পাই জেড স্কোয়ার ডিভাইডেড বাই 1 ইন্টু এইচ। তাহলে এই দুইটার যদি আমি অনুপাত বের করি তাহলে কি দাঁড়ায়? যদি আমি এই দুইটার অনুপাত বের করি যে nতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ভ্যালোসিটি আর প্রথম কক্ষপথে ভ্যালোসিটির রেশিও বের করি, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে, যদি আমরা বের করি তাহলে দাঁড়াচ্ছে এই বাবু, ঠিক আছে, দাঁড়াচ্ছে হচ্ছে 2 পাই। আচ্ছা, আমার এই হাতটা অনেক ব্যথা করতেছে, লিখতে কষ্ট হচ্ছে একটু। তাহলে দিন শেষে যদি তুমি এখানে কাটাকাটি করো, চলো কাটাকাটি খেলি, এই পুরা বাবু বাদ, এই পুরা বাবু বাদ, ঠিক আছে, এবং এইচ বাদ, ঠিক আছে। তাহলে দিন শেষে এখান থেকে দাঁড়াচ্ছে কি, যে nতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের যে ভ্যালোসিটি, এটা হচ্ছে প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের যে ভ্যালোসিটি আছে ইনটু হচ্ছে যত নাম্বার কক্ষপথে আছে তার ব্যস্তানুপাতিক, যত নাম্বার কক্ষপথে থাকবে তার ব্যস্তানুপাতিক। মনে রাখবা, আমরা ব্যাসার্ধের ক্ষেত্রে দেখছিলাম বর্গের সমানুপাতিক, আর এই ক্ষেত্রে আমি দেখব যত নাম্বার কক্ষপথের জন্য আমি ইলেকট্রনের আবর্তনশীল ইলেকট্রনের ভ্যালোসিটি বের করতেছি, ওই আবর্তনশীল ইলেকট্রনের ভ্যালোসিটিটা সে যত নাম্বার কক্ষপথে থাকে তার কিন্তু ব্যস্তানুপাতিক। অর্থাৎ কক্ষপথ যত বাড়বে ইলেকট্রনের ভ্যালোসিটি তত কমবে, কক্ষপথ যত বাড়বে ইলেকট্রনের ভ্যালোসিটি তত কি কমতে থাকবে, ইলেকট্রনের ভ্যালোসিটি কি তত কমতে থাকবে। দেখো, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আমি এখানে যেটা স্পষ্টভাবে বলতে চাইছি যে আমার n এর মান যত বাড়বে, আমার n এর মান বৃত্তাকার পথের কক্ষপথের ব্যাসার্ধ যত বাড়বে, আমার ভ্যালোসিটি অফ ইলেকট্রন, ভ্যালোসিটি বা ব্যাগ অফ ইলেকট্রন তত কি কমতে থাকবে। এটা যত বাড়বে বৃত্তাকার পথের ব্যাসার্ধ বা হচ্ছে প্রধান শক্তিস্তর যত বাড়বে ইলেকট্রনের ভ্যালোসিটি তত কি কমতে থাকবে, ঠিক আছে। আর রেডিয়াসের কিন্তু কিন্তু কি, রেডিয়াসের ক্ষেত্রে কিন্তু সমানুপাতিক সম্পর্ক, রেডিয়াসের ক্ষেত্রে কিন্তু সমানুপাতিক সম্পর্ক। রেডিয়াসের ক্ষেত্রে আমি যদি রেডিয়াসের কথা চিন্তা করি, যে আমি যদি রেডিয়াস বা ব্যাসার্ধের কথা চিন্তা করি আর n এর কথা চিন্তা করি, তাহলে কিন্তু সমানুপাতিক সম্পর্ক, বর্গের সমানুপাতিক সম্পর্ক। কি সম্পর্ক? বর্গের সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ বৃত্তাকার পথে রেডিয়াস যত বাড়বে তার কক্ষপথ বা শক্তিস্তরের সংখ্যাও কি তত বাড়বে। ওকে, ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ারলি আমাকে একটু বলে দিন বুঝছেন কিনা। সবাই একটু ইয়েস লেখেন যে ভাইয়া বুঝতে পারছি। ইটস এ ভেরি ওয়ান্ডারফুল থিং। এটা দেখতে চমৎকার একটা জিনিস, যা সূত্রগুলাকে সুন্দর মতো একটা জায়গায় প্লটিং করা, আর কিচ্ছুই না, ঠিক আছে। সবাই একটু আমাকে একটু বলেন বুঝছেন কি বুঝছেন নাই। সবাই জাস্ট কাইন্ডলি আমাকে একটু বলেন যে বুঝতে পারছেন কি পারেন নাই। জাস্ট একটু ওয়াই লিখে দাও। যদি ওয়াই লেখো তাহলে বুঝবো যে তোমরা বুঝতে পারছো যে বৃত্তাকার পথে আবর্তনশীল ইলেকট্রনের ক্ষেত্রে তার ভ্যালোসিটি আমরা বের করলাম। আমরা nতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের যে বেগ এবং প্রথম কক্ষপথে আবর্তনশীল যে বেগ, এই দুইটার মাঝখানে সম্পর্ক দেখলাম। আমরা দেখলাম যে প্রধান মানে n এর মান যত বাড়বে তার ভ্যালোসিটি তত কমতে থাকবে। সবাই কি প্লিজ বুঝতে পারছো? আমাকে একটু বলো। ক্লিয়ার? বেশ কয়েকটা ভাগছে, হ্যাঁ, বেশ কয়েকটা হচ্ছে মাঝখানে গ্যাপ ছিল, বেশ কয়েকটা ভাগছে। তো বেস্ট অফ লাক, হ্যাঁ, থ্যাংক ইউ। এভাবে ভেঙে যাবা, ঠিক আছে। এবার হচ্ছে nতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তি। খেয়াল করো, এটা নিয়ে আমি খুব ডিটেলসে আলোচনা করার আগে একটু প্রিকশন নিব। তোমরা আগে লিখে নাও, আগে লেখো, যে আমি লেখার পরে এই কথাগুলো বলবো।
দেখো এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট যে শক্তিটা আছে, এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের যে মোট শক্তি আছে, এই শক্তিটা দুইটা শক্তির সমষ্টি। কয়টা শক্তির সমষ্টি? একটা হচ্ছে গতিশক্তি, আরেকটা হচ্ছে বিভব শক্তি। প্লিজ আগে লিখে নাও। এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মোট শক্তিটা দুইভাবে বিভক্ত, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে কি বিভব শক্তি। প্লিজ আগে লেখো, ভাইয়া পরে এই জিনিসগুলো ব্যাখ্যা করবো, আগে লেখো। তাহলে এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের গতিশক্তিটা আমরা বের করবো কিভাবে? যেহেতু এম ভরের একটা ইলেকট্রন একটা বৃত্তাকার পথে একটা ভেলোসিটিতে ঘুরতেছে, গতির কারণে তার মধ্যে আসছে কি গতিশক্তি। এটার ইকুয়েশন হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আর বিভব শক্তিটা হচ্ছে, দেখো বিভব শক্তিটা তার অবস্থান জনিত কারণে আসে। বিভব শক্তিটা বেসিক্যালি ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণজনিত বল আছে, আর যেহেতু ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর দূরত্বে, তার ব্যাসার্ধ সমপরিমাণ দূরত্বে একটা অবস্থানজনিত বলের কারণে, এই যে আর দূরত্ব, তার এই অবস্থানজনিত দূরত্বের কারণে তার মধ্যে একটা বিভব শক্তি থাকে। এবং এই বিভব শক্তির মানটা তৈরি হয় কেন বলো তো? এই বিভব শক্তির মানটা তৈরি হয়, এই বিভব শক্তির মানটা তার কেন্দ্রমুখী বলের সমান কিন্তু চিহ্ন বিপরীত। আমি আবারও বলতেছি, যেহেতু একটা ইলেকট্রন আর ব্যাসার্ধ বিশিষ্ট অবস্থানে ঘুরতেছে, তার অবস্থানজনিত কারণে তার মধ্যে বিভব শক্তির সঞ্চার হয়। এই বিভব শক্তির কারণেই সে কিন্তু অ্যাকচুয়ালি ঘুরতেছে। আর এই বিভব শক্তি যেটা, এই বিভব শক্তি অ্যাকচুয়ালি হচ্ছে তার যে কেন্দ্রমুখী বলের সমান, কেন্দ্রমুখী বলের সমান। তোমরা শুধু এটা মনে রাখবা, এই বিভব শক্তিটা হচ্ছে জেড স্কোয়ার বাই আর। এখানে আপাতত একটা মাইনাস দিচ্ছি, এগুলা নিয়ে একটু পরে কথা বলতেছি। কেন মাইনাস দিচ্ছি এটা নিয়ে কথা বলবো, তোমরা আগে একটু জাস্ট মাইনাস দাও প্লিজ, মাইনাস দাও। আমি বলবো এটা যে সে তার অবস্থানজনিত বল, কারণ দেখো সে যখন আর দূরত্বে আছে, প্লিজ সবাই একটু খেয়াল করো, সে যখন আর দূরত্বে, তার একটা অবস্থানজনিত কারণে তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হচ্ছে। এই শক্তিটা মূলত কাজ করে কার এগেনস্টে বলো তো? কেন্দ্রমুখী বলের এগেনস্টে। এখন আমি যেটা বলতে চাইছি, এই শক্তিটা জেড স্কোয়ার বাই আর, বা এটা হচ্ছে কেন্দ্রমুখী বলের সমান। এখন দেখো কেন্দ্রমুখী বলের সমান, কিন্তু চিহ্নটা এখানে নেগেটিভটা কেন দিছি? কারণ ইলেকট্রনটাকে যদি নিউক্লিয়াসের মধ্যে না চলে যেতে হয়, যেহেতু ইলেকট্রন, নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, কিন্তু সে আবার ওই আকর্ষণ বলের বিরুদ্ধে কি ঘুরতেছে। তাহলে চিন্তা করো, তাহলে এই আকর্ষণ বলের বিরুদ্ধে তার একটা সমপরিমাণ শক্তি সঞ্চিত থাকে। না হলে কি হতো, সে হচ্ছে কি একদম যে কেন্দ্রে পতিত হইতো। কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রন ঘুরতেছে না, ওই অবস্থানজনিত কারণে সে একটা শক্তি জেনারেট করে, যেটাকে আমরা বিভব শক্তি বলি। এবং এই বিভব শক্তিটা একটা ইলেকট্রনকে যত তুমি নিউক্লিয়াসের কাছাকাছি বা তার কক্ষপথের কাছাকাছি নিবা, ততই তার এই শক্তিটা কমতে থাকবে, তত এই শক্তিটা কি কমতে থাকবে। কেন কমতে থাকবে আমি একটু বলবো। একটা ইলেকট্রনকে তুমি অসীম দূরত্ব থেকে যত তার বৃত্তাকার কক্ষপথের পরিধিতে আনতে থাকবা, ততই তার শক্তি কেন কমে এটা আমি একটু পরে বলছি। জাস্ট তুমি শুধু এতটুকু মনে রাখবা যে জেড স্কোয়ার বাই ডিভাইড বাই আর, আর এখানে হচ্ছে কি এটা মাইনাস। এবার খেয়াল করো, বা বৃত্তাকার পথে, আমি এটা নিয়ে আবারও ডিটেলস একটু আলোচনা করব, আগে লেখো। এবার খেয়াল করো, ও হাতটা খুব ব্যথা করতেছে রে, আজকে হাতের ব্যথার কারণে আমি খুব নাস্তানা বোধ হয়েছি, প্রচুর নাস্তানা বোধ হয়েছি। আমরা ভি স্কোয়ারের পরিবর্তে একটা জায়গায় আমরা লিখছিলাম যে, আমরা একটা জায়গায় কিন্তু এটা অলরেডি লিখে আসছিলাম। দেখো আমরা ভি স্কোয়ারের পরিবর্তে একটা জিনিস আগেই লিখে আসছিলাম, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, যে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার বাই, কি এটা লেখাটা গেল কই, যে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি
জেড স্কোয়ার বাই এম আর। জেড স্কোয়ার বাই এম আরটা কি বাদ চলে গেছিল? যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি জেড স্কোয়ার বাই এম আর, জেড স্কোয়ার ডিভাইড বাই কি এম আর, জেড স্কোয়ার ডিভাইড বাই কি এম আর। তো লিখে নাও। উফ মাস হাতটা ব্যথা। এখানে ভি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো কি হাফ জেড স্কোয়ার বাই, এটা কিন্তু একদম প্রথমে আমি লিখে আসছিলাম এম আর মাইনাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এখানে এম কাটা, তাহলে দাঁড়াচ্ছে বৃত্তাকার পথে আবর্তনশীল এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি হচ্ছে হাফ জেড স্কোয়ার বাই আর মাইনাস জেড স্কোয়ার বাই আর। এখন চিন্তা করো, তুমি ধনাত্মক পজিটিভ হাফ থেকে যদি -1কে বাদ দাও, প্লিজ এটা একদম সহজ, 1 থেকে যদি আমি +1/2কে বাদ দিই তাহলে দিন শেষে এখানে দাঁড়ায় কি বলতো, বা এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ হচ্ছে হাফ -1 আর কমন হচ্ছে জেড স্কোয়ার বাই আর। তাহলে এখানে দাঁড়াচ্ছে যে এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের মানটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই আর। ইএন লিখছে, এটা ইএন, এটা হচ্ছে ইএন, এটা হচ্ছে ইএন, সরি এটা ইএন, হ্যাঁ এটা হচ্ছে ইএন। তাহলে দেখো বৃত্তাকার কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের যে মোট শক্তি এটা হচ্ছে তার গতিশক্তি আর বিভব শক্তি সমষ্টি। আর আমরা এই যে আর লিখছি, আরটা হচ্ছে ব্যাসার্ধ, এটার পরিবর্তে আমরা কি লিখবো যে এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের যে শক্তি মাইনাস জেড স্কোয়ার এই আর এর পরিবর্তে আমরা লিখবো এখানে হচ্ছে আমরা কিন্তু আরতম কক্ষপথের ব্যাসার্ধের সূত্র জানি, এটাকে উল্টা করে দিব। এখানে কি আছে, এটা 1/r আকারে আছে না, এখানে হবে হচ্ছে 4π²m। ও এখানে তো আমি একটা হাফ দিইনি, সরি এখানে একটা হাফ দিই নাই রে, এখানে একটা -1/2 হবে, সরি এক্সট্রিমলি সরি। এখানে একটা হাফ হবে 4π²m জেড স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এইবার দিন শেষে যদি আপনি এখানে কাটাকাটি করেন, আমরা একটু কাটাকাটি খেলি, যে এনতম কক্ষপথে আপত্তনশীল ইলেকট্রনের যে শক্তি, এটার যে দিন শেষে যে ফাইনাল ইকুয়েশন আসবে, দেখো পুরাটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল কাজ, এবং ম্যাথমেটিক্যাল কাজটার মধ্যে যদি তুমি কোনো ভুল ত্রুটি করো, দিন শেষে কানতে কানতে তোমার জীবন চলে যাবে। কারণ এখানে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট যে আমি কোন মানগুলোকে পুট করতেছি, যাতে এখানে কোনো ধরনের ভুল না হয়। এখানে আসবে দিন শেষে -2π² m e⁴ m e⁴ n স্কোয়ার h স্কোয়ার n স্কোয়ার h স্কোয়ার। তুমি প্যারা নিও না যে তোমার এগুলো সবগুলো ইন্ডিভিজুয়ালি মনে রাখতে হবে, তুমি যখন 1-2 বার লিখবা আমি তোমাকে বলতেছি তোমার এগুলো এমনি মনে থাকবে। অর্থাৎ এনতম কক্ষপথে আবর্তনশীল যে ইলেকট্রন আছে তার এনার্জি হচ্ছে -2π² m e⁴ n স্কোয়ার h স্কোয়ার, ঠিক আছে। ওইখানে তো জেড স্কোয়ার কি লিখিনি, জেড স্কোয়ার আছে, জেড ইন্টু জেড স্কোয়ার। হাইড্রোজেনের ক্ষেত্রে হলে জেড লেখা লাগতো না। ক্লিয়ার সবাই? অর্থাৎ আবর্তিক 2π² m জেড স্কোয়ার e⁴ n স্কোয়ার h স্কোয়ার, ঠিক আছে।
যেমন দেখো এনতম কক্ষপথে আবর্তনশীল যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এনতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রন, মানে এটা হাইড্রোজেন যে কোনো পরমাণুর জন্য বের করতে পারবো যে হাইড্রোজেন পরমাণুর জন্য এনতম কক্ষপথে এবং প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির অনুপাত বের করতে বলছে। এখন আমরা জানি যদি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হয়, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে মানে হাইড্রোজেন অ্যাটমের জন্য এনতম কক্ষপথের যে শক্তি মাইনাস 2 পাই স্কোয়ার এম e⁴, এখানে জেড এর মান কিন্তু লেখার দরকার নেই, ডিভাইড বাই হচ্ছে আচ্ছা জ্বর আসবে আমার মনে হচ্ছে n²h²। এই হাইড্রোজেন পরমাণুর জন্যই আমি যদি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বলি, প্রথম কক্ষপথে থাকে ইলেকট্রনের এনার্জির কথা বলি, এটা ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে মাইনাস 2 পাই স্কোয়ার এম e⁴, প্রথম কক্ষপথের জন্য 1² ইন্টু h²। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে দুইটা আমার এনতম কক্ষপথের এনার্জি, আবর্তনরত ইলেকট্রনের এনার্জি আর প্রথম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের এনার্জির অনুপাত দাঁড়াচ্ছে হচ্ছে কাটাকাটি করো, এটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ, অর্থাৎ দাঁড়াচ্ছে En ইকুয়াল টু হচ্ছে E1 ইন্টু 1/n²। দেখো তিনটা সম্পর্ক আমরা দ্বারা করাইছি, এই তিনটা সম্পর্কই আসলে কি দিন শেষে জানো, এখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুধু এই তিনটা সম্পর্ক মনে রাখতে হয়। আমি জাস্ট এই তিনটা, এগুলো এসআই ইউনিটে করতে হয়, এগুলোকে আমি একটু শর্ট করে লিখে দিচ্ছি, তোমরা একটু আগে এটা তুলে নাও। এখন এগুলাকে শর্ট করে লেখা হয়। আমি শর্ট করে লিখে দিচ্ছি, দাঁড়াও একটু পরে একটু উঠায় না ওইটা, আমি এটাকে শর্ট করে লিখে দিচ্ছি, একদম শর্ট করে, ঠিক আছে? অর্থাৎ ফার্স্ট অফ অল খেয়াল করো প্লিজ, যে রিলেশনগুলো আমরা দেখলাম, এক নাম্বার রিলেশন আমরা দেখলাম যে এনতম কক্ষপথের যে ব্যাসার্ধ, এটা হচ্ছে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ইন্টু হচ্ছে কি n², বর্গের সমানুপাতিক। তারপর ভ্যালোসিটি যেটা দেখলাম যে এনতম কক্ষপথে ঘূর্ণায়মান বা আবর্তনশীল ইলেকট্রনের যে ভ্যালোসিটি, এটা প্রথম কক্ষপথে আবর্তনশীল যে ইলেকট্রনের গতি আছে তার কি ব্যস্তানুপাতিক। এরপরটা হচ্ছে কি যে শক্তি আছে, যে এনতম কক্ষপথে থাকা ইলেকট্রনের যে শক্তি, এটা প্রথম কক্ষপথে থাকা শক্তি ইন্টু 1/n²। প্লিজ এই জায়গাগুলো শুধু মনে রাখলেই হবে, এই সূত্রগুলো জাস্ট এই জায়গাটা, মানে বেসিক্যালি দেখবা অ্যাডমিশন টেস্টে আমরা শুধু বলি এতটুকু মনে রাখবা। অ্যাডমিশন টেস্টে বিশ্বাস করো, যেহেতু ভাই দীর্ঘদিন তোমাদের সাথে আমি অ্যাডমিশনে কানেক্টেড ছিলাম, আমার আই হ্যাভ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স অফ 12 ইয়ার্স বা 10 ইয়ার্সের মতো, তাই আমি তোমাদের বলতেছি, আমি যা বলতেছি তা একদম ভালো মতো শুনো। এই জায়গাগুলো শুধু তুমি মনে রাখবে। এতক্ষণ পর্যন্ত যে বড় বড় প্রতিবেদনগুলো করছি, আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য বলছি যে এইগুলো এরকম হয়, ইট ক্যান বি লাইক দিস, যাতে তোমার কাছে নতুন মনে না হয়, যাতে কেউ তোমার কাছে আইসা নিজেকে পীর দাবি না করে যে দেখো এটা শুধু আমি দেখাইছি, যাতে কেউ তোমার কাছে আইসা নিজেকে পীর বা মুরিদ না দাবি করে যে দেখো তোমাদেরকে তো কেউ আগে দেখায় না, আমি তোমাদেরকে দেখাইতেছি। বুঝতে পারছো? লিখে নাও।
আরশা সুলতানা, নোট ডান স্যার, ভেরি গুড, উই নো দিস। ঠিক আছে, কারণ দেখো একটা হচ্ছে বর্গের সমানুপাতিক, একটা হচ্ছে ব্যস্তানুপাতিক, আর একটা হচ্ছে কি বর্গের ব্যস্তানুপাতিক। এইভাবে মনে রাখবা, একটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, একটা শুধু ব্যস্তানুপাতিক, আর একটা হচ্ছে কি বর্গের সমানুপাতিক। ওকে, রেডিয়াস বা ব্যাসার্ধ, ভ্যালোসিটি বা গতিবেগ, আর একটা হচ্ছে কি মোট শক্তি। ঠিক আছে, এখন একটা কথা হচ্ছে ইলেকট্রনের এই এনার্জিটা কেন নেগেটিভ। হ্যাঁ, এটা মোটামুটি টুকটাক করে, বেশি কথা দেখার দরকার নেই। হাইড্রোজেন পরমাণু, এটা তো কক্ষপথের প্রথম কক্ষপথের ব্যাসার্ধতা আমি বের করে দেখাইলামই, এটা দেখাইছি। হ্যাঁ, একটা কোয়েশ্চেন প্রায় আসে যে মানে নর্মালি, এটা নর্মাল জিজ্ঞাসি যে এনার্জি আবার নেগেটিভ কীভাবে হয়। যে এরকম একটা কোয়েশ্চেন আছে যে পরমাণুস্থ অরবিটালে ইলেকট্রনের শক্তির মান ঋণাত্মক ধরা হয় কেন। একটু লেখানো, পরমাণুস্থ অরবিটালে, পরমাণুস্থ অরবিটালে পরমাণুস্থ অরবিটালে ইলেকট্রনের শক্তির মান পরমাণুস্থ অরবিটালে, আর এটা চলে যাচ্ছে কেন বাবু, ইলেকট্রনের শক্তির মান ঋণাত্মক ধরা হয় কেন। হোয়াই দিস কলাবেরি দি, যে কেন আমাদের মোট ইলেকট্রনের শক্তিকে নেগেটিভ ধরা হয়েছে। দেখো খুব জটিলভাবে আমি বলবো না, যতটুকু অল্প কথার মাধ্যমে সারানো যায় আমি ওইটাই বলতেছি। দেখো, যদি তোমার, প্লিজ সবাই শুনো, যদি তোমার n এর মান অসীম হয়, যদি n এর অবস্থান অসীম হয়, অর্থাৎ কক্ষপথ যদি যাইতে যাইতে তোমার অসীম হয়, হ্যাঁ, ওই ক্ষেত্রে এনার্জি হচ্ছে কি, ওই ক্ষেত্রে এনার্জি আমাদের জিরো হয়। এখন আবর্তনশীল ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসের কাছাকাছি আসা শুরু করে, এখন প্লিজ খেয়াল করো, অর্থাৎ বৃত্তাকার কক্ষপথ বাড়তে 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 যদি ইনফাইনিট হয় বা অসীম হয়, অথবা তোমার সীমার বাইরে হয়, তখন কিন্তু ইলেকট্রনের এনার্জিটা কি শূন্য ধরা হয়। এখন ইলেকট্রন যদি কক্ষপথের দিকে আসা শুরু করে, একটা ইলেকট্রন, প্লিজ খেয়াল করো এই কথাটা চিন্তা করো, একটা ইলেকট্রন যখন কক্ষপথে থাকবে, একটা ইলেকট্রন যখন কক্ষপথে আছে, মনে রাখবা যখন একটা ইলেকট্রন কক্ষপথে থাকে তখন কিন্তু তার স্থিতিশীলতা বেশি। তার কি স্থিতিশীলতা, আমি একটু পরে বলতেছি, তখন কিন্তু তার স্থিতিশীলতা বেশি। মনে রাখবা স্থিতিশীলতার সাথে তার যে এনার্জি পরস্পর বিপরীত সম্পর্ক। আমি একটু উদাহরণ দিলেই বুঝবা। অর্থাৎ একটা ইলেকট্রন নিউক্লিয়াসের যত কাছাকাছি আসবে, অর্থাৎ সে যখন একটা কক্ষপথে আবর্তন করে ঘোরা, মানে সে যখন তার কক্ষপথ পেয়ে যাবে, অ্যাকচুয়ালি কক্ষপথ পাওয়া মানে হচ্ছে সে তার আবাসস্থল পেয়ে গেছে। আর আমরা জীবনে যেমন কি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এগুলো যখন পাই, তখন মানুষ নিজেকে কি স্টেবল ভাবে না, তেমনি ইলেকট্রন যখন কক্ষপথে অবস্থান করে ঘূর্ণায়মান থাকে তখন সে স্থিতিশীল ফিল করে। আর যখন কেউ স্থিতিশীল হয় তখন কিন্তু মনে রাখবা
যত কম বয়স তত বেশি আমাদের কি এনার্জি বেশি থাকে, আমাদের মধ্যে অস্থিতিশীলতাও বেশি থাকে। অর্থাৎ এনার্জি যখন বেশি তখন অস্থিতিশীলতা কি বেশি, আর স্থিতিশীলতা কম। অর্থাৎ একটা ইলেকট্রন যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, অর্থাৎ সে তার থাকার জন্য যখন একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ পায় তখন তার স্ট্যাবিলিটি বাড়ে, কিন্তু এনার্জি আস্তে আস্তে কমতে থাকে। এখন জিরো থেকে যদি এনার্জি কমে, এখন তুমি বলো আমার কাছে কিছু নাই, এখন আমার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, এখন যদি আমার এনার্জি আরো কমাইতে হয় তাহলে আমার কি লোন নিতে হবে না? অর্থাৎ এনার্জি তখন আস্তে আস্তে কি ডেভিয়েট হওয়া শুরু করবে। অর্থাৎ ওই ক্ষেত্রে এনার্জিটা ইট শুড বি লেস দেন জিরো, ইট শুড বি কি লেস দেন জিরো। বুঝতে পারছেন? অর্থাৎ তোমাদের বইয়ে দেখবে এই রিজনটা লিখছে, তারা অনেক কিছু দিয়ে লিখছে, আমি আমার মতো একটা বললাম। আমি যে জিনিসটা বলতে চাইছি যে আমি যখন অসীমে থাকবো ওই ক্ষেত্রে আমার ইলেকট্রনের এনার্জি শূন্য, কিন্তু এই ইলেকট্রনটা যখন তার বৃত্তাকার কক্ষপথের দিকে আসা শুরু করবে তো নিউক্লিয়াস জনিত আকর্ষণ বলের বিরুদ্ধে তাকে কিন্তু কাজ করতে হয়। কারণ দেখো, যদি এই যে নিউক্লিয়াস যদি তাকে আকর্ষণ করে ভিতরের দিকে নিয়ে নেয় তাহলে কিন্তু কি ওই পরমাণু মডেল আর থাকবে না, তাকে ওই নিউক্লিয়াসের আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। আর যখন কোনো সিস্টেম সিস্টেম কারো উপরে কাজ করে তখন কিন্তু তার এনার্জি আস্তে আস্তে কি কমতে থাকবে। আর এখানে যেটা বললাম যে একটা ইলেকট্রন যখন কক্ষপথে থাকে তখন তার স্থিতিশীলতা কি হয়, তখন সে বেশি স্থিতিশীল। আর স্থিতিশীলতা যত বাড়বে তার এনার্জি তত কমতে থাকবে। আর এনার্জি কমা মানে হচ্ছে কি আমি জিরো ছিলাম, আমি নেগেটিভের দিকে যাওয়া শুরু করব। এছাড়াও আমি বলতে পারি একটা ইলেকট্রনকে যদি অসীম থেকে কক্ষপথে রাখতে হয় তাহলে কিন্তু ওই নিউক্লিয়াসের আকর্ষণ বলের বিরুদ্ধে একটা কাজ করতে হবে, না হলে কি হবে নিউক্লিয়াস কিন্তু তোমাকে আকর্ষণ করে সিস্টেমের ভিতরে নিয়ে নিবে। তাহলে কি আর এই যে পরমাণু মডেলটার কোনো এক্সিস্ট থাকলো? সবাই কি বুঝতে পারছো? বয়স গরম রক্ত কম, ঠিক আছে? অর্থাৎ তোমরা তোমাদের বইয়ের মধ্যেই ব্যাখ্যাটা দেয়া আছে, দুই রকমের ব্যাখ্যা দেয়া আছে যে নিউক্লিয়াস যখন ইলেকট্রনে আসে, সরি ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে আসে তখন নিউক্লিয়াসের বলের বিরুদ্ধে তাকে একটা কাজ করতে হয়, এবং এই কাজের জন্য কিছু পরিমাণ এনার্জি কমে। আমার ছিল শূন্য, আমার এনার্জি কমলে আমি নেগেটিভের দিকে যাব, ঠিক আছে? অথবা আমি বলতে পারি নির্দিষ্ট কক্ষপথে যখন আবর্তন করে ইলেকট্রন তখন সে স্ট্রাকচারালি স্থিতিশীল। এখন স্থিতিশীল জিনিসের এনার্জি আস্তে আস্তে কমতে থাকে, কারণ দেখো আমাদের বয়স যত বাড়ে, আমরা যত কেরিয়ারে স্টেবল হয় আস্তে আস্তে কিন্তু তোমার মধ্যে অস্থিরতা কমতে থাকে, এনার্জি কমতে থাকে। সেম কনসেপ্ট এখানে এখানে কাজ করছে, ঠিক আছে? সো উই শুড গিভ আপ দ্য হ্যাবিট। কি ধরনের হ্যাবিট আমি বুঝি নাই, কি ধরনের হ্যাবিট তুমি গিভ আপ করবে? আই রিয়েলি ডোন্ট নো। সবাই কি বুঝতে পারছেন? তোমরা কি ক্লিয়ার? সবাই কি আমার কথা বুঝতে পারছো কি পারো না একটু বলো, একটু লেখানো ওইটা। নেট কি চলে গেছে রে? ছুটি দিচ্ছি, আর 5টা মিনিটের পরে আমি ছুটি দিচ্ছি। আমারও একটা শরীরটা একটু একটু তেমন একটা ভালো লাগতেছে না, কেন জানি শরীরটা খুব খারাপ লাগতেছে। কালকে তোমাদের সকল অনলাইন অফলাইন কার্যক্রম কিন্তু বন্ধ, হ্যাঁ? কালকে তোমাদের আসলেই সকল ধরনের অনলাইন অফলাইন কার্যক্রম কালকে 5ই আগস্ট উপলক্ষে বন্ধ রাখা হয়েছে, হ্যাঁ? তোরা দুষ্ট আছিস অনেক। আজকে ভাইয়ার শরীরটা খুবই খারাপ, কেমন জানি খুব খারাপ লাগতেছে। তাহলে দেখো আমি যেটা বলতে চাইছি, আমরা ফার্স্টে এনার্জি থেকে শুরু করছি, তারপর কক্ষপথের ব্যাসার্ধ দেখাইছি, ভ্যালোসিটি দেখাইছি, এনার্জি দেখাইছি, এনার্জির সাথে আমরা প্রত্যেকটা এনতম কক্ষপথের সাথে প্রত্যেকটা প্রথম কক্ষপথের সম্পর্ক দেখাইছি। এরপর তো হচ্ছে এনার্জি কেন নেগেটিভ এটাও কিন্তু দেখাইছি, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা সম্পর্ক আমরা দ্বারা করেছি। আমরা দুইটা ছোট্ট আন্ডা বাচ্চা টাইপের অঙ্ক করি। তোমরা এই অঙ্কটা একটু করে দেখো তো আমাকে, তোমরা এই অঙ্কটা একটু আমাকে করে দেখাও। তোমাকে বলছে যে বোরের পরমাণু মডেলের প্রথম কক্ষপথে এনার্জি ইভি, ইভি একটা কিন্তু একক, এটার নাম হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এই যে ইভি লেখছে না, এটা চার্জের একটা, এটা হচ্ছে এনার্জির একটা একক। ইভি এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এই অঙ্কটা একটু করে দেখো তো আমাকে। বলছে তুমি চাইলে এটাকে অনেক রকমভাবে করতে পারো, তো তুমি চাইলে এটাও করতে পারো যে আমরা এইরকমভাবে করতে পারি, শর্ট করেও করতে পারি, আবার বড় করেও করতে পারি, যার যেটা মনে হয় করো। যদি আমি এটা শর্টেড ভার্সনে করি, সলিউশনে যদি আসি, দেখো আমরা পড়ে আসছিলাম
nতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের যে শক্তি, এটা হচ্ছে প্রথম কক্ষপথে আবর্তনের যে শক্তি ইন্টু হচ্ছে কি 1/n²। nটা হচ্ছে কি যত নাম্বার কক্ষপথের কথা বলা হয়েছে। এখানে যেহেতু বলা হয়েছে তৃতীয় কক্ষপথে, যেহেতু এখানে বলা হয়েছে যে তৃতীয় কক্ষপথে মান দেয়া আছে কত, 13.58 ইলেকট্রন ভোল্ট, জুলে নেওয়ার আবার কোনো দরকার নেই, কিন্তু হচ্ছে 1/3²। কত আসে বাবা একটু বলো তো? এটা খুবই কঠিন একটা অঙ্ক দেখাইছে, কিন্তু খুবই চমৎকার একটা কঠিন অঙ্ক দেখাইছে, খুবই চমৎকার একটা কঠিন অঙ্ক। কত আসে এটা? একদম মার হাবা একটা কঠিন অঙ্ক। কয় জীবনে কত কঠিন অঙ্ক আসে, আমাদের তো পরীক্ষায় প্রচুর কঠিন অঙ্ক আসে। কত আসে এটা? E3 মান আসছে -1.509 নেগেটিভ ইলেকট্রন। এই নেগেটিভ সাইন কিন্তু দিও, ভুলে যাও না আবার। ঠিক আছে, তুমি যদি ডিটেলসে করো আরও ভালো, যদি নাম্বার বেশি থাকে তখন একটু ডিটেলসে করার চেষ্টা করো, বাট এইভাবে করলেও কাটার কথা না। আর যদি বোর্ড পরীক্ষায় আসে তাহলে ওই যে এনতম কক্ষপথেরটা জানো, প্রথম কক্ষপথের সাপেক্ষে ধৈরা তারপর বের করতে হবে। ওই যে আমরা যে সূত্র দিয়ে আগে করে আসছিলাম, হ্যাঁ সূত্রটা পুরোটা লেখা তারপর আস্তে আস্তে আসতে হবে। এটা আসলে এটা এরকমভাবে করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? এবার দেখেন এই অঙ্কটা আপনারা করেন, যে বলছে ফোটন, এক মোল ফোটনের শক্তি গণনা করো, দেয়া আছে বিকিরিত তরঙ্গের কম্পাঙ্ক দেয়া আছে 5 × 10⁻14 হার্টজ। এটা কিভাবে বের করবো বলো? তোমাকে ফ্রিকোয়েন্সি দেয়া আছে, তোমাকে এক মোল পরিমাণ ফোটনের শক্তি বের করতে বলছে। এটা একটু করে আমাকে বলো তো। এই মমিতা বিশ্বাস তোমারটা হয়েছে, মমিতা খুবই অ্যাটেন্টিভ, মমিতা ভেরি মাচ অ্যাটেন্টিভ। তুমি ভবিষ্যতে ভালো করো মমিতা, আমি তোমার বলে দিলাম। মিসকান জান্নাত প্রভা, তোমার ক্যালকুলেটরটা আবার একটু চেক করো, ইট শুড নট বি ভুল। এটা ভুল আসার কথা না। তুমি 3 লেখছো না, 3² লেখছো, এটা হলো সবচেয়ে বড় কথা। ঠিক আছে, আপা নেই কিছু বুঝিনি। এক মোল ফোটনের শক্তি গণনা করো, দেয়া আছে বিকিরিত তরঙ্গের কম্পাঙ্ক দেয়া আছে। দেখো আমরা জানি, যদি সলভে আসো, আমরা জানি একটি ফোটনের শক্তি একটি ফোটনের এনার্জি E ইজ ইকুয়াল টু হচ্ছে H ফ্রিকোয়েন্সি। আমার তো একটি বলা নাই, আমার এক মোলের কথা বলছে। সুতরাং ওয়ান মোল ফোটন কণা, ফোটনের এক মোল ফোটন কণার এনার্জি কত হবে? আমরা এক মোল বলতে বুঝি হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ এনার্জি হবে অ্যাভোগাড্রো সংখ্যা Na ইন্টু H ইন্টু F। এখানে বিকিরিত শক্তি এক মোল পরিমাণ ফোটনের এনার্জিটা হবে, যারা পারবে আমার সাথে করে ফেলো, অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34। আর ফ্রিকোয়েন্সির মান দেওয়া আছে 5 ইন্টু 10⁻14 হার্টজ। এখানে কাজ করে এক মোল পরিমাণ ফোটনের এনার্জিটা জাস্ট সিম্পলি ক্যালকুলেট করো, কত আসে একটু আমাকে বলো। একটু ক্যালকুলেট করো কত আসে দেখো।
এক মোল পরিমাণ ফোটনের কত আসে দেখো। ফার্স্টে এটা আসবে জুল এককে, ফার্স্টে যে মানটা কাছাকাছি আসবে, অনেকেরই এরকম আসার কথা 1.199 জুলে আসবে। ফার্স্টে কিন্তু জুলে আসবে, ফার্স্টে কিসে আসবে? জুলে। ফার্স্টে মানটা আসবে জুলে, এরকম কাছাকাছি একটা মান আসবে। আর আমরা পরবর্তীতে মানটাকে কিলো জুলে নিয়ে যাব। কারণ আমরা জানি 1000 জুল ইজ ইকুয়াল টু কি, আমরা জানি 1000 জুল ইজ ইকুয়াল টু 1 কিলো জুল। কাছাকাছি আসবে মানটা, অনেকেরই খুব কাছাকাছি আসবে, যে অনেকেরই আসছে ওইটা মানটা, ঠিক আছে। 199.51 বা 199 সামথিং আসবে। আশা সুলতানা, অবশ্যই তোমরা ক্লাসের সময় ক্যালকুলেটর নিয়ে বসবা, অবশ্যই ক্লাসের সময় ক্যালকুলেটর নিয়ে বসবা। তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা এতটুকুই রাখলাম। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই যে এনতম কক্ষপথে, দেখো আমি এখানে আরও বেশ কিছু অঙ্ক রাখছিলাম, এগুলো হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা করাবো। যে পরবর্তী ক্লাসে আমরা যা যা পড়বো, ওই ক্লাসটা আমাদের খুব সম্ভবত বুধবারে এই এনতম কক্ষপথের ব্যাসার্ধ, ভ্যালোসিটি, এগুলো নিয়ে আমি আরেকটু আলোচনা করব। তোমাকে ডি ব্রগলি সমীকরণ পড়াবো এবং তোমাকে 2 পাই আর ইজ ইকুয়াল টু n ল্যাম্ডা, এই সূত্রগুলো আমরা পড়বো। অর্থাৎ আমরা বোর পরমাণু মডেল পর্যন্ত সম্পূর্ণটা শেষ করে দিব এবং এই রিলেটেড 7-8টা ম্যাথও আমরা করব। যেই বা যারা আজকের ক্লাসটা বুঝতে পারছো, যাদের কাছে মনে হচ্ছে যে আমাদের ক্লাসগুলো তোমাদের জন্য উপকার হচ্ছে, আর যাদের অবশ্যই মনে হচ্ছে যে এই টিচারগুলো আসলে খুব ডেডিকেটেডলি আমাদেরকে পড়াবে, তারা অবশ্যই আমাদের ব্যাপারে নিজে যতটুকু সচেতন হবা, তোমাদের ফ্রেন্ডদের বলবা যে অ্যাপটিতে এইরকম হচ্ছে। দেখো, আমরা কারো ক্ষতি না করি, কিন্তু মুখের মাধ্যমে আমরা অনেক কিছুই করতে পারি। তোমরা চেষ্টা করবা যাতে করে তোমাদের বাকি ফ্রেন্ডরাও খুবই কনভিনিয়েন্ট ওয়েতে পড়াশোনা করতে পারে, তারা সময় যথোপযোগী ব্যবহার করতে পারে এবং সুলভ মূল্যে বা যতটুকু অল্প টাকার মাধ্যমে সে তার মাধ্যমিক পরীক্ষাটা সুন্দর মতো দিতে পারে। তো সবার জন্য বেস্ট অফ লাক। আই এম হ্যাভিং এ ভেরি গুড সেশন। তোমরা খুবই আজকে যথেষ্ট ভদ্র ছিলা, খুবই মানে চমৎকারভাবে ক্লাসে অ্যাটেন্টিভলি করছো, তার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনের কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, ভালো থাকবা, টাটা।